অনেকদিন পরে আবার একটি ল্যাপটপ নিয়ে কথা হবে। এটা Huawei ব্র্যান্ডের Huawei MateBook D15, যা বাংলাদেশে কিছুদিন আগেই লঞ্চ হয়ে গেল। আজকে আমরা এটার বিস্তারিত সবকিছুই জানছি, ওভারভিউ এবং আমার ইউজার এক্সপেরিয়েন্স সবকিছুই শেয়ার করব। যেমনটা আপনারা দেখছেন, দেখতে কিন্তু বেশ সুন্দর এবং এর বডিটা কিন্তু মেটাল বা অ্যালয় বিল্ড। এর মাঝে আমরা ইন্টেল 11 জেন প্রসেসর পাবো, 8GB DDR4 এর র্যাম রয়েছে, 512GB NVMe SSD থাকছে এবং উইন্ডোজ 11 দিয়ে রান করছে এটা। আর ডিসপ্লে সাইজটা হলো 15.6 ইঞ্চ, বেশ বড়সড় ডিসপ্লে। তাহলে আমরা ডিজাইন অ্যান্ড বিল্ড কোয়ালিটি দিয়েই শুরু করছি। যেমনটা আপনারা দেখছিলেন, ল্যাপটপটা কিন্তু দেখতে আসলে বেশ সুন্দর এবং এটা সিলভার কালারের, উপরে হুয়াওয়ের ব্র্যান্ডিং রয়েছে। আমি যেমনটা বলছিলাম, এর বডিটা অ্যালয় দিয়ে তৈরি। যত বড় ল্যাপটপ সেই হিসেবে খুব ভারী বলা যাবে না, থিকনেসও কম আছে, 16.9 মিলিমিটার। ল্যাপটপের রাইট সাইডে ইউএসবি এ পোর্ট রয়েছে, যা ইউএসবি 2.0। এর পাশে একটি কম্বো অডিও জ্যাক থাকছে। আর লেফট সাইডে একটি এইচডিএমআই পোর্ট, একটি ইউএসবি এ পোর্ট যা 3.2 এর জেন 1 এর। তার পাশেই রয়েছে ইউএসবি টাইপ সি পোর্ট, তবে এটা কিন্তু থান্ডারবোল্ট না। নিচের দিকে আমরা বেশ বড়সড় একটা ভেন্ট দেখছি এবং স্পিকারের জন্য এই যে দুই পাশে দুইটা পজিশন রয়েছে এবং স্পিকার গ্রিল আপনারা নিশ্চয়ই দেখছেন। চলুন খুলে দেখা যাক। ল্যাপটপটি খুলে ফেললে আপনি বেশ বড় সড় একটা ডিসপ্লে পেয়ে যাবেন। ডিসপ্লে সেকশনে আমরা একটু পরে আসছি। আমরা রাইট সাইডে দেখব পাওয়ার বাটনটি রয়েছে, যেখানে ইমপ্লিমেন্ট করা হয়েছে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, যা যথেষ্ট ফাস্ট অ্যান্ড একুরেট। এই বিষয়টা অবশ্যই ভালো লাগার মতো ছিল। এরপর আমরা দেখতে পাবো কিবোর্ড রয়েছে, যা রেগুলার সাইজের, তবে ল্যাপটপটা যেহেতু বেশ বড় সড়ো, যে কারণে কিবোর্ডটা ল্যাপটপের মাঝে বেশ ছোটই মনে হবে। কিবোর্ডের দুপাশে আপনি বড় সড়ো জায়গা পেয়ে যাবেন, এতে করে হাত রাখার জন্য ভালো স্পেস পাওয়া গেলেও দেখতে ঠিক ততটা হয়তো ভালো লাগবে না। পার্সোনালি আমার কাছেও ততটা ভালো লাগেনি, একটু ওল্ড জেনারেশনের ল্যাপটপের মতো লাগবে হয়তো অনেকের কাছেই। কিবোর্ডের ঠিক নিচে মাঝামাঝি পজিশনে টাচপ্যাড রয়েছে, যার সাইজটা বেশ বড়সড় এবং আমার কাছে এটা ঠিকঠাক লেগেছে। আর এটা খুবই রেসপন্সিভ এবং টাচপ্যাডের নিচে যে বাটন রয়েছে তা খুবই ক্লিকি। তো আমার মনে হয় ল্যাপটপের টাচপ্যাড আপনার অবশ্যই ভালো লাগবে, বাট কিবোর্ডে ততটা ভালো ফিল পাবেন না, কারণ এই কিবোর্ডের ট্রাভেল ডিস্টেন্স আরেকটু থাকা উচিত ছিল এবং হাতে ওই ভালো ফিলটা আসলে পাওয়া যায় না, যেহেতু ট্রাভেল ডিস্টেন্সটাও একটু কম মনে হয়েছে। এছাড়া আমরা এখানে ব্যাকলিট এলইডিও দেখছি না, লাইট থাকলে পরে জিনিসটা আরও বেশি ভালো লাগতো হয়তো। এর বাইরে রিপ্লেসমেন্ট সব কিছু ঠিকঠাকই আছে বলা যায়। ল্যাপটপটার ডিসপ্লে সাইজ 15.6 ইঞ্চ, বেশ বড়সড় ডিসপ্লে এবং ডিসপ্লের বেজেল খুবই ন্যারো। বিশেষ করে উপরে আপনি কোনো ক্যামেরাও দেখবেন না, যে কারণে এটা আরও বেশি ন্যারো রাখা সম্ভব হয়েছে, যার ফলে টোটাল ডিসপ্লেটা দেখতে আরও বেশি ভালো লাগছে। তাহলে ক্যামেরা কোথায় গেল? এর ক্যামেরাটা কিবোর্ডের মাঝেই রয়েছে, F6 এবং F7 এই দুইটা বাটনের মাঝেই ক্যামেরাটি লুকায়িত রয়েছে। আপনি জাস্ট মাঝের বাটনটাতে একটা ক্লিক করলেই দেখবেন ক্যামেরাটা বেরিয়ে আসে। তো ক্যামেরাটা বেরিয়ে আসে একটু অ্যাঙ্গেল হয়ে থাকে, অর্থাৎ নিচ দিক থেকে অ্যাঙ্গেল হয়ে থাকে। এখন এতে করে হ্যাঁ আপনাকে ঠিকঠাকভাবে দেখা যাবে, বাট আই কন্ট্যাক্ট আপনি মিস করবেন, কারণ আমরা সাধারণত মনিটরের দিকেই তাকিয়ে কথা বলবো, রাইট? তো মনে হবে আমি টেরাভাবে অন্যদিকে তাকিয়ে আছি, এইটা একটা সমস্যা। আর নিচ দিক থেকে যখন ক্যামেরা ধরা হয় একটু অ্যাবনর্মাল লাগে আর কি। এখানে যে ক্যামেরাটি রয়েছে তা 1 মেগাপিক্সেলের 720p। ক্যামেরার কোয়ালিটি মোটামুটি ঠিকঠাক আছে, বাট পজিশনটা অনেকের কাছে ভালো নাও লাগতে পারে, কিন্তু এটা দেখতে বা জিনিসটা ইউজ করতে অনেকেই হয়তো মজা পাবেন। পার্সোনালি আমার কাছে খুব একটা খারাপ লাগেনি, ব্যাপারটা ভালোই লেগেছে। আচ্ছা, আমরা ডিসপ্লেতে ছিলাম। এখানে যে প্যানেলটা ব্যবহার হয়েছে তার মূলত একটি আইপিএস প্যানেল এবং এটা ফুল এইচডি রেজুলেশনের। ডিসপ্লেটার কোয়ালিটি ভালোই বলতে হয়, ইভেন এর ব্রাইটনেস আমরা ভালো পেয়েছি। ইনডোরের জন্য একদম ঠিকঠাক, ইভেন আমি একটু বারান্দায় গিয়েও ব্যবহার করে দেখছিলাম, এটা ঠিকঠাকভাবেই ব্যবহার করা যায়। আর এটা খুব বেশি রিফ্লেকটিভ না, এটা একটা ভালো বিষয় হিসেবে ছিল। এর ভিউইং অ্যাঙ্গেল আমরা মোটামুটি ভালো পেয়েছি। কালার একদম একুরেট বলা যাবে না, বাট ক্লোজ টু একুরেট কালার দিতে পারছিল এই ডিসপ্লেটা। আচ্ছা, সরাসরি পারফরমেন্স সেকশনে হাত দেওয়া যাক। এর মাঝে Core i5 11 জেন প্রসেসর রয়েছে, যার এক্সাক্ট মডেলটা হলো 1135G7। 8GB র্যাম রয়েছে এর মাঝে, যা DDR4 এর। 512GB NVMe SSD থাকছে, ইন্টেল আইরিশ XE গ্রাফিক্স থাকছে এবং ইহা রান করছে উইন্ডোজ 11 দিয়ে। কনফিগারেশন সবকিছু জেনে নিলেন, বাট অনেকেই হয়তো এর দামটা জানেন না। এর দাম হলো 73,999 টাকা, তার মানে হলো 74,000 টাকা। এই বাজেটে আমরা অনেকেই একটা ল্যাপটপ কিনতে চাই এবং বেশিরভাগ মানুষই কিনে থাকেন অফিসিয়াল কাজবাজের জন্য। স্টুডেন্টরাও হয়তো কিনে থাকেন, আবার এমন অনেকেও রয়েছেন যারা আমাদের মতো টুকটাক একটু ভিডিও এডিটিংয়ের কাজবাজও করতে চান। ল্যাপটপটা আমাদের হাতে বেশ কিছুদিন আগেই আসে এবং আমি যেহেতু ভিডিও এডিটিং নিয়ে কাজ করি, তো আমি ওটার দিয়ে একটু প্রেশার দেওয়ার ট্রাই করছিলাম। ফার্স্টে আমরা আসলে 1080p ভিডিও এটা দিয়ে এডিট করার ট্রাই করি প্রিমিয়ার প্রোতে, যেখানে দেখলাম কোনো ধরনের সমস্যা হচ্ছিল না, মোটামুটি স্মুথলি আসলে প্লেব্যাক পাচ্ছিলাম। আমি যদি কয়েকটা লেয়ার ব্যবহার করি, ইভেন আমরা যদি হালকা পাতলা কালার গ্রেডিংও করি, সেই ক্ষেত্রে কোনো ধরনের সমস্যা হচ্ছিল না প্লে হতে। বাট আমরা যখন 4K নিয়ে কাজ করছিলাম, তখন দেখলাম যে হ্যাঁ 4K-তেও কাজ করা যায় এবং ভিডিও কাটতে গিয়ে আমাদের কোনো রকম প্রবলেম হয়নি, প্লেব্যাক আমরা সেখানে ঠিকঠাক পেয়েছি। তবে যখন কিনা আমরা একটু কালার কারেকশন করে ফেলছিলাম, তখন দেখলাম যে হ্যাঁ প্লেব্যাকে একটু 4K-তে ভালোই ঝামেলা করে। যদি কিনা আপনি একদম সর্বশেষে গিয়ে অ্যাডজাস্টমেন্ট লেয়ার ইউজ করে কালার করতে চান, সেই ক্ষেত্রে আপনি আশা করছি কাজ করতে পারবেন, বাট 1080pর জন্য এটা আমি বলবো ঠিকঠাক। আমার যেমন হয় এর বাইরে ছোটো ছোটো যে ভিডিও এডিটিং সফটওয়্যারগুলো রয়েছে, লাইক ফিল্মোরার মতো অ্যাপ্লিকেশনগুলো, এটাতে ঠিকঠাকভাবে চলার কথা, যেহেতু প্রিমিয়ার প্রো থেকে আমরা মোটামুটি একটা ভালো রেজাল্ট পেয়ে আসছি।
এর বাইরে অন্যান্য অফিসিয়াল যে কাজবাজ সেগুলো আমরা টুকটাক ট্রাই করে দেখছিলাম, ব্রাউজিং করা। সে সমস্ত কাজগুলো করতে গিয়ে দেখলাম যে না, এটা একদম ঠিকঠাকভাবে সেগুলোকে মেইনটেইন করতে পারছে। মাল্টিটাস্কিং আপনি যদি একসাথে অনেকগুলো কাজও করতে চান সেটাও হ্যান্ডেল করতে পারছিল এই ল্যাপটপটি। সোজা কথা এটাই বলা যায়, অফিস গোয়িং পারসন এবং স্টুডেন্টরা যে পারপাস আসলে এই ল্যাপটপটা ব্যবহার করবে তার জন্য এর পারফরমেন্স একদমই ঠিকঠাক আছে। তবে আপনি যদি এটা দিয়ে গেমিং করতে চান, ডেফিনেটলি এটা গেমিং এর জন্য ভালো কোনো কিছু হচ্ছে না, এবং এই ধরনের ল্যাপটপ দিয়ে আসলে গেমিং করাও যায় না, আপনারা খুব ভালো করে জানেন। স্পিকার, আমরা শুরুতে জানছিলাম এটাতে দুইটা স্পিকার রয়েছে দুপাশে, যা 2 ওয়াট করে। লাউডনেস আমি ঠিকঠাক বলবো, এবং এভাবে রেখে যদি আপনি সাউন্ডটা শুনেন আর কি, তাতে বাধাপ্রাপ্ত হয় না, নিচে মোটামুটি ভালো গ্যাপ আছে। তবে একদম সফট কোনো বেড শেডের উপরে রেখে যদি কাজ করতে চান তাহলে অবশ্যই বাধাপ্রাপ্ত হয়। কিন্তু আমি বলবো মোটামুটি একটা ডিসেন্ট সাউন্ড দিতে পারছিল এই ল্যাপটপটি। আমরা এখানে ব্লুটুথ ভার্সন পেয়ে যাবো 5.1 এবং ওয়াইফাই 6 রয়েছে। আর থাকছে ব্যাটারি। ল্যাপটপটিতে 42 ওয়াট আওয়ারের ব্যাটারি ব্যবহার হয়েছে, এবং এর বক্সে আপনারা পেয়ে যাবেন 65 ওয়াটের চার্জার, যার দু প্রান্তেই ইউএসবি টাইপ সি। তার মানে আপনি চাইলে স্মার্টফোনও চার্জ করতে পারছেন। আবার ভাইবেন না যে 65 ওয়াটের ল্যাপটপের জন্য হাই ভোল্টেজ দিতে হচ্ছে, তার মানে কি আমার ফোন ব্লাস্ট হয়ে যাবে? নো, আপনি চাইলে আপনার ফোনকেও চার্জ করতে পারবেন, আর ল্যাপটপটাকেও দ্রুত সময় চার্জ করতে পারছেন। ব্যাটারি ব্যাকআপ, আপনি যদি একটু হেভি ইউজার হয়ে থাকেন সেই ক্ষেত্রে 5 ঘন্টার মতো এর থেকে ব্যাকআপ পাবেন, বা 5.5 ঘন্টার মতো, যদি একদম মানে হেভি ইউজার হয়ে থাকেন। আর যদি একদম মডারেট ইউজার বা একটু লাইট ইউজার হন, অলমোস্ট 7 ঘন্টার মতো এর থেকে ব্যাকআপ পেয়ে যাবেন। ব্রাইটনেসের একটা বিষয় আছে, আমি যদি একটু কমিয়ে রেখেই ব্যবহার করছিলাম। তো মোটামুটি এই ছিল ল্যাপটপটার একটা ওভারভিউ। এবারে আমরা এর কিছু একদম ভালো দিক, কিছু খারাপ দিক যদি একটু আলাদা করে ফেলি। খারাপ দিকের মধ্যে প্রথমেই যেটা আমি বলবো, আসলে ল্যাপটপে যে পোর্টসগুলো রয়েছে সেটা ঠিক আছে, তবে আসলে ইউএসবি 2.0 এর বদলে যদি 3.2 এরকম টাইপেরই সব হতো আসলে, তাহলে আরও ভালো হতো। পাশাপাশি কিবোর্ডটাতে আরেকটু কাজ করা যেত, যেমন লাইট ব্যবহার করা যেত, তারপরে ট্রাভেল ডিস্টেন্সটা একটু কম পেয়েছি। আরেকটা বিষয়, অনেকেই হয়তো আমার সাথে একমত হতে পারেন, ল্যাপটপটার যদি প্রাইস আরেকটু বাড়িয়ে হলেও এখানে গ্রাফিক্স সেকশনটাতে বেটার কিছু দেওয়া সম্ভব হতো, তাহলে আর একটু ভালো হতো, অথবা যে দামটা এখন রয়েছে তার চাইতে কিঞ্চিত কম হলে হয়তো আমরা এটাকে আরও ভালো প্যাকেজ হিসেবে দাবি করতে পারতাম। আর ক্যামেরার এই বিষয়টা হয়তো অনেকের কাছে অ্যাঙ্গেল নিয়ে একটু প্রবলেম মনে হতে পারে। আমি যেহেতু খুব একটা ব্যবহার করি না ক্যামেরা, মানে ল্যাপটপের, সেই ক্ষেত্রে আমার জন্য সমস্যা না, বাট আপনাদের অনেকের জন্যই মনে হবে অ্যাঙ্গেলটা ঠিক নেই এবং আই কন্ট্যাক্টটা ঠিকঠাকভাবে হচ্ছে না। এবার যদি ভালো দিক বলি, ল্যাপটপটার বিল্ড কোয়ালিটি খুবই ভালো, খুবই প্রিমিয়াম একটা ফিল দিতে পারে, যেহেতু আসলে এপাশ ওপাশ বোথ সাইডেই আসলে মেটালের। দেন এটার ডিসপ্লেটাও বেশ ভালো, অনেকে একটু লার্জ ডিসপ্লে পছন্দ করেন, তাদের ভালো লাগবে। পাশাপাশি এটার যে পারফরমেন্স ছিল, অর্থাৎ এই ল্যাপটপটা যাদেরকে টার্গেট করে নিয়ে আসা হয়েছে তাদের জন্য আমি বলবো এটা একদম সুন্দর একটা পারফরমেন্স দিতে পারে। আর ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটা, এটা অবশ্যই একটা ভালো ইমপ্লিমেন্ট ছিল। তো এই বিষয়গুলো দেখে হয়তো আপনি 73,000 টাকায় এই ল্যাপটপটাকে চয়েস করতে পারেন। আর যে বিষয়গুলো একটু খারাপ ছিল, দুর্বল ছিল, সেগুলোর জন্য যদি মনে হয় না এটা আমি নিব না, তাহলে অবশ্যই অন্য কোনো অপশনের জন্য ওয়েট করতে হবে বা মার্কেট খুঁজতে হবে। আপনাদের কাছে এই ল্যাপটপটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভবিষ্যতে আমরা কত টাকা বাজেটের ল্যাপটপ নিয়ে কাজ করতে পারি অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আপনাদের সাথে নিশ্চয়ই আবার দেখা হচ্ছে স্যামজনের একেবারে নতুন একটা ভিডিওতে।